শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। হেমেন্দ্র কুমার রায়ের লেখা কঙ্কাল সারথি। উফ, ম্যালেরিয়ার মতো ছেঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? উফ, এই দেখ না, শখ করে সেদিন ঢাকুরিয়ার লেক দেখতে গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে। হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর এলো আমার। সে কি যেছে জ্বর, যেছে কাঁপুনি। না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের ওপর পড়লুম শুয়ে। কি শীত রে বাপ! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম। সেইভাবে কতক্ষণ ছিলুম ভগবান জানেন। তবে একবার চাদরের ভেতর থেকে জলজল করে চোখ মেলে উকি মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে। কোথাও জনমানবের সাড়া নেই। বুকটা ছ্যাঁট করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় আমি পড়ে আছি একলা। গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ ফাঁকি ফুরুক করেও পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণ হয়তো ভেবে সারা হচ্ছে, আর তো এখানে থাকা চলে না। যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতেই হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। গায়ের ভিতর দিয়ে তখন যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে পপাত ধরণী তলে হলুম। তবু থামলুম না, মাতালের মতন টলতে টলতে এগিয়ে চললুম। রাত ঝাঁঝা করছে। সেই রাত্রেই আমি প্রথম বুঝতে পারলাম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এই স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ, কি একটা ঝিঝি পোকা, কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চক্ষে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতো নিস্তব্ধ। তাদের ভিতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে। জ্বরের ঘোরে চলছি তো চলছি। এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণটা যেন আইঢাই করতে লাগলো। তবু এ পথ আর শেষ হতে চায় না। এই পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদির গল্প পড়েছিল। কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম, দূর ছাই, এসব কি উদ্ভট কথা ভাবছি। জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর। সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে, অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্যে। অন্ধকারের তরঙ্গের ভেতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাবার জন্য তারা ওত পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ওহে নিঝুম রাতের অজানা মানুষ, এ মৃত্যুপুরীর ভেতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো। ভূত প্রেতেরা একে একে জেগে উঠেছে। এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও, যাও গো। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভেতর আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চলকে উঠে রাজপথের ওপর আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে। শব্দ শুনতে চাই, নিজের পায়ে শব্দ পাচ্ছি, কিন্তু কেন জানি না সে শব্দ শুনে আমার মন খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রতাত্মার চিৎকার। আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে উঠছে। আহ,
এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়ল। স্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ জিরিয়ে নিল। এখানটাও তেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ হলেও আমার মনটা যেন আরাম পেল। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার পাওয়া যাবেই যাবে। খানিক দূর এগোতে পারলে লোকজনেরও সাড়া পাবো নিশ্চয়ই। আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলা তো অসম্ভব না। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান করছে ভোঁবো আর মাথা ঘুরছে বোঁবো করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্য। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছা দমন করলুম অনেক কষ্টে। নিজে নিজেই বলল, মন তুমি শান্ত হও। এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমে চক্ষু মুছে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস, সকল কষ্ট সকল ভাবনার অবসান। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকে নিস্তব্ধতার মুখে ভাষা দিল। ঘর 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 করে একটা বাজ ডাকার মতো শব্দ আমার দিকেই এগিয়ে আসছে। তারপরে শুনলুম ভেপুর আওয়াজ। ট্যাক্সি না বাস? আহ্লাদে চাঙ্গা আর সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলুম। তারপরেই দেখা গেল নিচে দুটো আলো আর উপরে একটা আলো। তিনটে আলো দেখে বুঝলুম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের থমকে আমি ভুল বুঝেছিল। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি। কিন্তু আশ্চর্য, এরই মধ্যে এ অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে। কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন? সামনে সারা পথ সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে অত জোরে ভেপু বাজাবারই বা দরকার কি? এই অঞ্চলের সন্ধ্যার পরেই ঘুমকাতুরি লোকগুলোর কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোই ধুলোই পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা, ধর্মতলা, ওয়েস্টলেসলি, শ্যামবাজার, ধর্মতলা। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদিমোড়া আসনের ওপর গিয়ে ধূপ করে বসে পড়ল। হোক শ্যামবাজারের বাস, এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন কিছু বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না বাসের ভেতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এই জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভেতরে প্রবেশ করলুম। বাস ছুটছে, তার ভ্যাপু বাজছে। এত বেগে বাস ছুটছে, তার জানলাগুলো সব খোলা রয়েছে, অথচ বাহির থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেলুম। আমার কি জ্বর এত বেশি উঠেছে যে দেহের অনুভব করার ক্ষমতাটুকু আর নেই? পথ তেমনই নির্জন আর নিষাড়, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার খালি মনে হতে লাগলো দমবন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে। তার কোথাও আর জীবনের লক্ষণ নেই। বেঁচে আছি খালি আমি ও এই বাসের ড্রাইভার কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভেতরে কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেপু বাজছে আর বাজছে, কান যে ঝালাফালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বলল, ড্রাইভারকে বারণ করে দাও, পথে লোক নেই, গাড়িও নেই, তবু এত হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাড়ি। সে কালা আর বোবার মতো আমার পানে তাকিয়ে রইল। আবার বলল, শুনছো, হর্ন দিতে বারণ করো। সে তবু জবাব দিলে না, ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না। লোকটা সত্যি সত্যি কালা ও বোবা নাকি? কিন্তু না, তাই বা হবে কি করে? এই খানিক আগেই তো সে ধর্মতলা, ওয়েলেসলি, শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়া মাত করছিল। সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে যে এদের ভ্যাপর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা ছেড়ে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ করল না। পথের আশেপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল। কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো
মহাভয়ে কেউ কেউ করে কাঁদতে কাঁদতে। আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হয়ে যাচ্ছে। কুকুরগুলো কেন আমাদের বাস দেখে পালাচ্ছে? মনের ভেতর কেবল এই একই প্রশ্ন জাগতে লাগলো, কেন কেন? কন্ডাক্টর আমার কথার জবাব দিচ্ছে না কেন? কেন কেন? ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে? কেন কেন কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বলল, তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালে। ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। উফ, অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাচ করে খোঁচা মারলে। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয়? আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালাম। তার লম্বা চুল, তার দাড়িগোফের জঙ্গলে ভরা মুখখানি বাসি মরার মুখের মতো স্থির। তার চোখেরও পলক পড়ছে না, তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা গুড়গুড় করতে লাগলো। আজকে শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিঃশব্দ, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভেপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সবই যেন রহস্যময়, সবই যেন অস্বাভাবিক। কি কুক্ষণেই আজ বাড়ির বাইরে পা দিয়েছি। যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলক হারা পাথরের দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানসিকভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলুম না। সামনের বেঞ্চের ওপরে দুই হাতের ভেতরে মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইলুম। ভাবলুম শ্যামবাজার পৌঁছবার আগে মাথা তুলে চাইব না, কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখও খুলতে হলো। আধা ঘন্টারও বেশি সময় কেটে গেছে। গাড়ি না থেমে ক্রমাগত ছুটছে, তবু এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি। অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতো পিছনে সরে যাচ্ছে। এও কি সম্ভব? হতভম্বের মতন মুখ ফিরিয়েই দেখি গাড়ির ভেতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখকেও আমি আর বিশ্বাস করতে পারলুম না। আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভেতরে গাড়ি একবারও থামেনি। তবু কোত্থেকে এরা এলো? কখন এরা গাড়িতে উঠল? একে একে সকলকার মুখের পানেই তাকিয়ে দেখলুম। সব মুখই মরার মতো স্থির, নির্বিকার। সব চোখের পাথরের দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বেঞ্চের উপর সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভেতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই। সে চাউনিতে কোনো ভাবের আমেজ নেই। সে চাউনি যেন চাউনিই নয়, অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভেতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপর ওপার থেকে, অন্ধকারের আত্মার ভেতর থেকে, যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাহনি। আরেক আশ্চর্যের ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনি তো তাদের কারো দেহ এতটুকু নড়ছে না। গাড়ির ভেতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাতসারে যেমন হঠাৎ তারা গাড়ির ভেতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়েই হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই। যেন তারা ছায়ার কায়াহীন অনুচর, দেখা দেয় ধরা দেয় না। তাদের দেখা যায়, ধরা যায় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিল। গাড়ি তেমনই হেঁচকি তোলা আওয়াজের মতো ভেপু শব্দ করতে করতে তীর বেগে ছুটছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজার না সোজা জমালয়ের দিকে চলেছি? কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালাম। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরও বেড়ে উঠেছে। তারাও স্থির নেত্রে আমার দিকে তাকিয়ে আছে।
সমস্ত গাড়ির ভেতরে একটা বোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি একবার এই রকম গন্ধই পেয়েছিলাম। আমার সর্বাঙ্গে কাটা দিলে বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম, এ কন্ডাক্টর, গাড়ি বাঁধো, গাড়ি বাঁধো, গাড়ি বাঁধো। কন্ডাক্টর কোনো সাড়া দিল না, গাড়ি থামাবারও কোনো চেষ্টা করলে না। আবার বললুম, কিন্তু কোনো ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম, কিন্তু তাকে ছুঁতেও পারলুম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিলে। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে, অনেক আকাশ বাতাস ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান ফেটে যাওয়ার মতো হলো। আমি পাগলের মতো চিৎকার করে বললুম, গাড়ি থামাও, গাড়ি থামাও, জলদি গাড়ি থামাও, এই ড্রাইভার। গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলুম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে। সে মুখে এক তিলকও মাংস নেই। সে মুখ সাদা ধবধবে হাড়ের মুখ। নাক চোখের জায়গায় তিন তিনটে গর্ত, দু ঠোঁটের জায়গায় দু সারির দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে? গাড়ির ভেতরে অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল। আর সইতে পারলুম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম। জ্ঞান হলে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই আর বোনেরা। শুনলুম আমি নাকি রসা রোডের ফুটপাতের ওপর জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিলুম। কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললুম। বাবা বললেন, ওসব বাজে কথা। জ্বরের ছোকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসেই বেহুশ হয়ে পড়েছিলে, তারপর ওইসব খেয়াল দেখেছ। কিন্তু আমার মন বলতে লাগলো, না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, খেয়াল নয়। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।